শ্রমিককে গ্রেফতার করে আনবেন না, মালিকের নামে মামলা দিবেন, মালিককে গ্রেফতার করবে। সেখানে দেখলাম চট্টগ্রাম শহরে পাহাড় কাটা কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মালিককে কিন্তু গ্রেফতার হতে দেখলাম না। এখন সব কাজ তো আমার পক্ষে সম্ভব না, আমাদের হচ্ছে নীতি নির্ধারণী, কথা বলা, নির্দেশনা দেয়া, কিন্তু এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। অন্তত কয়েকটা দৃষ্টান্ত আপনাদের জন্য সৃষ্টি করে রেখে যেতে চাইব। দেখেন, ইটভাটা নিয়ে আমরা সবসময় কথা বলি। গত নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মানে মানুষের যে কষ্ট এবং আর্তনাদ, সেটা হচ্ছে তার ধানি জমি, তার উর্বর জমি, সে রাতে ঘুমায়, সকালে উঠে দেখে তার জমি টপ সয়েল নাই। কারণ এখন কিছু কন্ট্রাক্টর নিয়োগ করা হয়, যেমন সাতকানিয়া বলে একটা জায়গা আছে, সেখানে এমন দুর্দশা হলো মানুষের যে রাতে ঘুমায়, সকালে উঠে দেখে তার জমি 40 ইঞ্চি পর্যন্ত কৃষি জমি নাই। তো এই যে আমরা প্ল্যানিংয়ের কথা বলি, জোনিংয়ের কথা বলি, এটা না করলে আমরা বাঁচাবো কেমন করে? এবং দেখেন কত নতুন ধরনের পেশা বাংলাদেশে হয়ে গেছে। সেটা হলো আপনার ইটভাটায় মাটি সরবরাহ করবে, তারও কিছু দালাল তৈরি হয়ে গেছে। এইগুলো আসলে সামগ্রিকভাবে যদি আমাদের দর্শনে, মূল্যবোধে, মনস্তত্ত্বে আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে আইন প্রয়োগটা সবসময় একটা চ্যালেঞ্জিং কাজ রয়ে যাবে। এবার আসি একটু আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। এক রাজুকের পক্ষে বা উন্নয়ন কর্তৃপক্ষগুলোর পক্ষে সমস্ত এলাকাকে, আপনি যদি শুধু রাজুকই দেখেন, আপনি দেখেন তার জিওগ্রাফিক কাভারেজ কতটুকু, এইরকম ভৌগোলিক কাভারেজ ম্যানেজ করার মতন রাজুকের সামর্থ্য আছে? তা তো নেই। কাজে প্রত্যেকটা সংস্থাকে তো ক্ষমতায়িত করতে হবে, এবং ক্ষমতায়িত করার পর্যায়ে যে আপনাদের মতন পেশাজীবীদেরকে অবশ্যই সেখানে একটা স্থান দিতে হবে, যাতে করে নারায়ণগঞ্জের ফাইল, সাভারের ফাইল, কেরানীগঞ্জের ফাইল আর রাজ্যকে কেন আসতে হবে? আমরা প্রত্যেকটা সংস্থাকে কেন ক্ষমতায়িত এবং কেপেবল করব না? সেখানে ওভারসাইটের একটা পাওয়ার হয়তো রাজ্যকে দেয়া যায়, কিন্তু সেন্ট্রালি যদি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো, তাহলে তো পারা যাবে না। রাজুককে আপনি যখন বলেন, তারা অনেক, এটা রাজুক তো আমাদের সকলেরই, মানে আপনি রাজুকে চাকরি করেন আর না করেন, রাজুক তো আপনাকে ওন করতে হবে। এটা একটা পাবলিক